জলটইটুম্বুর জলাশয়, পরিষ্কার আকাশ এবং তার মধ্যে ভেসে বেড়ানো তুলোর রাশির মতো মেঘপুঞ্জ বয়ে নিয়ে আসে উৎসবের বার্তা। সেটা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আর প্রত্যক্ষভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় অংশগ্রহণ করি বা নাই করি, প্রকৃতির এই শয্যাকে তো আর মন থেকে অস্বীকার করা যায় না। তার ছোঁয়াতেই মন বলে ওঠে, অনেক হয়েছে কাজ, এবার একটু বিশ্রামের দরকার বেরিয়ে পড়ার। মনের সেই ডাকে সাড়া দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম জাপানের উদ্দেশ্যে। কি চমকে গেলেন তো? আমার প্ল্যানটা শুনে আমার সহধর্মিণীও ঠিক আপনাদের মতোই চমকে উঠেছিল। কি, আজকে ঘুম থেকে উঠে বলছো যে জাপান যাবে? ভিসা করাতে হবে আর বুক করতে হবে ফ্লাইট। তোমার মাথা টাথা কি একেবারেই গেছে নাকি? কোনো চিন্তা নেই ম্যাডাম, জাপান যেতে লাগবে না কোনো ভিসা বা ফ্লাইট। আমরা যাব জাস্ট বাসে চেপে। কি, বাসে চেপে জাপান? তাহলে বলি শোনো, তাইওয়ানে থেকে জাপানের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, এমনকি পরিধেয় বস্ত্র বা ধর্ম উপভোগ করতে গেলে চলে যেতে হবে হিনোকি ভিলেজে। এ হলো তাইওয়ানের মধ্যে থাকা এক টুকরো জাপান। জানোই তো, আজ পশ্চিমবঙ্গে অষ্টমী, সবাই যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, তখন আমরা না হয় আজ তাইওয়ানের বুকে গড়ে ওঠা এই এক টুকরো জাপানটাতেই ঘুরে আসি। কি তাহলে ভিসা বা ফ্লাইটের আর কোনো চিন্তা থাকলো না তো? এশিয়ার মূল ভূখণ্ডের পাশে ছোট্ট একটি দ্বীপ তাইওয়ান, যাকে বাণিজ্যিক ও প্রশাসনিক কারণে নিজেদের অধীনে রাখা নিয়ে এশীয় এবং ইউরোপীয় শক্তিগুলির মধ্যে একাধিক সংঘাত ঘটলেও এটি মূলত চায়নার প্রশাসনের অন্তর্গতই ছিল। 1895 সালে প্রথম সিনো জাপানিজ যুদ্ধের মাধ্যমে কিং বংশীয় শাসনের পতন ঘটে এবং তাইওয়ান তখন থেকে পরবর্তী 50 বছর জাপানের অধীনে চলে এসেছিল। এই 1895 থেকে 1945 দীর্ঘ 50 বছরের জাপানি শাসনকালকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত মিলিটারি সাপ্রেশন। এই সময়টা স্থায়ী হয়েছিল প্রথম 20 বছর, অর্থাৎ 1895 থেকে 1915 সাল পর্যন্ত। এই সময় জাপানের মূলত ব্যয় হয়েছিল তাইওয়ানের বিভিন্ন স্থানে গড়ে ওঠা জাপানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ দমন করে সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলতে। দ্বিতীয়ত, এর পরবর্তী 22 বছর অর্থাৎ 1915 থেকে 1937 সাল পর্যন্ত সময়টাকে চিহ্নিত করা হয় অ্যাসিমিলেশন পিরিয়ড হিসেবে। নাম শুনেই বোঝা যাচ্ছে এই 22 বছর সময়টায় জাপানি ও তাইওয়ানিজ মানুষদের সংস্কার, ধর্ম, সংস্কৃতি, শিল্পকলা ইত্যাদির একটা মিশ্রণ ঘটেছিল। আর জাপানি শাসন ব্যবস্থার অন্তিম 8 বছর অর্থাৎ 1937 থেকে 1945 সময়টা জাপানাইজেশন নামে পরিচিতি লাভ করেছে, যে সময়টায় জাপান সরকার তাইওয়ানকে একটি মডেল কলোনিতে পরিণত করার প্রয়াস নিয়েছিল। এ প্রসঙ্গে একটা কথা বলা যায় যে সমগ্র পৃথিবী পশ্চিমাদের পদানত হয়ে গেলেও এই একটিমাত্র দেশেই নিজেদের কলোনি প্রতিষ্ঠা করতে পেরেছিল একমাত্র এশীয় দেশ জাপান। বিংশ শতাব্দীর প্রথম থেকেই সমগ্র পৃথিবী জুড়ে আর্থসামাজিক পটভূমির একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, যা আরও দ্রুতগামী হয়েছিল সমগ্র বিশ্বের একের পর এক যুদ্ধে জড়িয়ে যাওয়ার ফলে। এই বিশ্বযুদ্ধগুলোর ফলপ্রসূ একদিকে যেমন রাজতন্ত্রের অবসানে প্রতিষ্ঠা হয়েছিল প্রজাতন্ত্রের, তেমনি অন্যদিকে এই কলোনাইজেশনের অবসান ঘটতে শুরু করেছিল। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিমে জাপানের আত্মসমর্পণের মাধ্যমেই তাইওয়ানের মুক্তি ঘটেছিল জাপানি শাসন ব্যবস্থা থেকে এবং এই দ্বীপটি রিপাবলিক অফ চায়নার অধীনে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। কলকাতা, চন্দননগর, গোয়া বা শ্রীরামপুর যেমন ভারতবর্ষের ব্রিটিশ, ফরাসি, পর্তুগিজ বা ড্যানিশ কলোনাইজেশনের চিহ্ন বহন করে চলেছে, তেমনি তাইওয়ানের চাই কাউন্টির এই হিনোকি ভিলেজও বহন করে চলেছে 50 বছরের জাপানি শাসন ব্যবস্থার চিহ্ন। হিনোকি ভিলেজটি ছিল জাপানিজ শাসনামলে তাইওয়ানে বসবাসকারী জাপানিজ গভর্নর জেনারেলের ফরেস্ট ব্যুরো, যেখানে রয়েছে 29টি ছোট বড় একতলা দোতলা ডরমেটরি। এই বাড়িগুলো বানানো হয়েছিল সাইপ্রাস গাছের কাঠ দিয়ে।
জাপানি শাসন ব্যবস্থার অবসানের পর এই বাড়িগুলো বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। শেষে তাইওয়ান সরকার এগুলোকে সংস্কার করায়। দীর্ঘ 4 বছর ধরে বাড়িগুলির সংস্কারের পর এগুলো খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। এই বাড়িগুলোর মধ্যে পাওয়া যায় তৎকালীন জাপানি স্থাপত্যবিদ্যার নিদর্শন, যার সাথে মিশে গিয়েছে তাইওয়ানিজ শিল্পকলাও। অনেকটা কলকাতায় থাকা ব্রিটিশ পিরিয়ডের বাড়িগুলোর মতন, যারা আজও বহন করে চলে ইন্দো গথিক স্থাপত্যবিদ্যার এক অদ্ভুত মিশেলকে। তাইওয়ান সরকারের সংস্কারের পর বর্তমানে এই ডরমেটরিগুলি তাইওয়ানের বিখ্যাত সব পণ্য সামগ্রী বিক্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে যেমন রয়েছে পাথর, ফাইবার, কাঁচ, কাঠের নানা গহনা, শোপিস, তেমনই পাওয়া যাচ্ছে তাইওয়ানের বিখ্যাত টার্কি রাইস, রোস্টেড ডাক, পাইনাপেল কেক, কুমকুয়ার জেলি এবং হানির নানা প্রোডাক্ট। এই ডরমেটরিগুলোর মধ্যে ছিল দোতলা এবং একতলার মিশেল। যে 29টি ডরমেটরি বর্তমানে রয়েছে এখানে, তার মধ্যে 14টি ছিল দোতলা। 1904 থেকে 1905 এই 1 বছর ধরে চলা রাশিয়ান জাপানিজ যুদ্ধ জাপানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, যার ফলে দীর্ঘদিন ধরে চলতে থাকা মিনপো সুজি গণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে। এই মিনপো সুজি গণতান্ত্রিক ব্যবস্থা ছিল মূলত রাজতন্ত্র কেন্দ্রিক। এরপর জাপানে শুরু হয়েছিল টাইশো গণতন্ত্র, যা ছিল উদার। এর প্রভাব প্রত্যক্ষভাবে পড়েছিল জাপানের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ও সংস্কৃতির ওপর। এই নতুন টাইশো গণতন্ত্র স্থায়ী হয়েছিল জাপানে 1912 থেকে 1926 এই 14 বছর। এই সময় এই হিনোকি ভিলেজটি প্রতিষ্ঠিত করা হয়, যার ডরমেটরি বন্টনের ব্যবস্থা ছিল দুরকম। যে সমস্ত অফিসিয়ালরা 3য় থেকে 6ষ্ঠ পে গ্রেডের অধীনে থাকতেন, তাদের জন্য পে গ্রেড অনুযায়ী বি টাইপ ও সি টাইপ ডরমেটরি ধার্য করা হতো। বি টাইপগুলোর এলাকা ছিল 18 থেকে 20 পিং এবং সি টাইপগুলো ছিল 13 থেকে 15 পিং এর মতো। এই পিং হলো ট্র্যাডিশনাল চাইনিজ ক্ষেত্রফল মাপার একক। 1 পিং মানে 3.3058 স্কোয়ার মিটার। তবে সীমিত সংখ্যক ডরমেটরি থাকার জন্য এই ডরমেটরিগুলোকেই কর্মচারীরা বিভিন্ন কাজে ব্যবহার করতেন। যেমন দিনের বেলায় এগুলোই ছিল তাদের লিভিং রুম, ফ্যামিলি রুম এবং ডাইনিং রুম। রাতে আবার সেখানেই বিছানা পেতে বানিয়ে ফেলা হতো বেডরুম। এই তো গেল হিনোকি ভিলেজের অতীত। এবার আসি এর বর্তমানে। আগেই বললাম যে এখন এই ডরমেটরিগুলোকে ব্যবহার করা হয় দোকান হিসেবে, যেখানে পাওয়া যায় তাইওয়ানের বিখ্যাত সমস্ত জিনিস। আহার্য সামগ্রীর মধ্যে যেমন আছে রোস্টেড ডাক, টার্কি রাইস, পাইনাপেল কেক, কুমকুয়ার জেলির দোকান, তেমনই রয়েছে বিভিন্ন স্বাদের ও নানা রঙের আইসক্রিমের দোকান। এছাড়াও এখানে চোখে পড়ল পাথর, কাঁচ, সেরামিক, ফাইবার, প্লাস্টিক, কাঠের নানা ঘর সাজানোর জিনিসের পসরা। কত রকমের মেটেরিয়াল দিয়ে তৈরি যে পেঁচা দেখলাম, তা বোধহয় গুণে শেষ করা যায় না। তবে সবচেয়ে ভালো লাগলো আউল মাদার অ্যান্ড চাইল্ডের মূর্তিটা। বাচ্চাটা মায়ের ঠিক কোল ঘেঁষে বসে রয়েছে। বাচ্চাটাকে যেই তার কোল থেকে সরানো হচ্ছে, অমনি মা পেঁচাটির মাথাটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করছে, আর তার সাথে হয়ে চলেছে একটা মিষ্টি শব্দের মূর্ছনা। পেঁচাদের প্যারেড কাটিয়ে কোনো রকমে বেরোতেই চোখে পড়ল চাইনিজ জ্যোতির্বিদ্যায় বর্ণিত ড্রাগন ও দেবদেবীর নানা মূর্তি। কোনোটা তার মধ্যে বেশ শান্ত, আবার কোনোটার রয়েছে উগ্র রূপ।
এরপর যে দোকানটায় গেলাম সেটা হলো হিনোকি ভিলেজের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকশন। এটি হলো ইনসেক্ট শপ। এখানে কাঠ, সেরামিক ও ফাইবারের তৈরি নানা জাতের পোকা যেমন গুবরে, ফড়িং, মাকড়সা, আরশোলা, বিছে, পিঁপড়ে চোখে পড়ল। তবে আসল আকর্ষণ হলো এই মডেলগুলোর পাশাপাশি দোকানটিতে রয়েছে জ্যান্ত পোকার সমাহার। এখানে চাইলে এদের হাতে নিয়ে বা মাথায় বসিয়ে ছবিও তোলা যায়। এই মণিহারি পসরা ছাড়াও হিনোকি ভিলেজটির যত্রতত্র চোখে পড়ল বিভিন্ন ফটো পয়েন্ট। কোথাও বিশাল আইসক্রিমের কোণ, কোথাও ভেড়ার পাল, আবার কোথাও বা মৌমাছির ঝাঁক। আর এরকম সুন্দর ফটো পয়েন্ট পেলে তা কি আর অস্বীকার করা যায়? কোথাও আমরা একে অপরের ছবি তুলে দিলাম, তো কোথাও আবার বিনিময় প্রথায় ছবি তোলা হলো। অর্থাৎ আমরা কোনো একটা ফ্যামিলির কাউকে বললাম আমাদের দুজনের একত্রে ছবি তুলে দিতে, তারাও আবার বিনিময়ে আমাদের দিয়ে তাদের ছবি তুলিয়ে নিলেন। সৌমাবু তো আগেই উল্লেখ করেছিল যে হিনোকি ভিলেজে রয়েছে মোট 29টি বাড়ি। এই বাড়িগুলি 3টে সারিতে বিভক্ত। এক একটি সারির মধ্যে রয়েছে এক একটি করে ছোট লেন। একটা সারি দেখা হয়ে গেলে এই লেন ধরেই পৌঁছে যাওয়া যায় পরের সারিটিতে। প্রথম দুটি সারি দেখে আমরা যখন তৃতীয় সারিতে যাব তখন চোখে পড়ল একটা গাছের গুড়ির ভগ্নাবশেষ। এটি রয়েছে ঠিক দ্বিতীয় সারিটি যেখানে শেষ হয়েছে সেখানে। কাছে গিয়ে গাছটির সামনে লাগানো বোর্ডে দেখতে পেলাম এটি সেই কলোনাইজেশন পিরিয়ডের একটি কর্পূর গাছ। কর্পূর গাছ তাইওয়ানের স্থানীয় গাছ হওয়ায় একে তাইওয়ানের আনঅফিশিয়াল ন্যাশনাল ট্রি হিসেবে ধরা হয়। কর্পূর গাছের গুঁড়ি সহজে নষ্ট হয় না বা পোকায় কাটে না, তাই এই গাছের গুঁড়ি দিয়ে বৌদ্ধ মূর্তি নির্মাণের চল আছে। তাছাড়া এই গাছের গুঁড়ি থেকে এক ধরনের সুবাস নির্গত হয়। এই গাছটির পেছনেই দেখতে পেলাম একটি বড় কাঠের কাঠামো। স্থানীয় বিশ্বাস এই কাঠামোটিতে নিজের মনস্কামনা লিখে ঝুলিয়ে দিলে তা পূরণ হয়। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, কিন্তু এখানে দেখতে পেলাম বিশ্বাসে ঝোলায় বস্তু। তবে এই বিশ্বাসের উপর ভর করে দেখলাম কাঠের কাঠামোটা ছাড়িয়ে আশেপাশের গাছের ডালগুলোতেও ঝুলিয়ে দেওয়া হয়েছে নিজেদের মনোবাঞ্ছাকে। তৃতীয় লেনটির প্রথমেই রয়েছে একটি কাঠের সুদৃশ্য 3তলা বাড়ি, যার সামনে দেখতে পেলাম একটি মোষ কাঠ বোঝাই গাড়ি টানছে। এখনো মোষে গাড়ি টানে এখানে? এই ভেবে আর একটু এগিয়ে যেতে সাইনবোর্ডটা চোখে পড়ল। তাতে দেখলাম লেখা রয়েছে এই 3তলা বাড়িটা হলো তৎকালীন ফরেস্ট ব্যুরোর অফিস ঘর। আর এতক্ষণ যেটাকে জ্যান্ত মোষ ভাবছিলাম সেটি হলো কাঠে নির্মিত একটি মোষের রেপ্লিকা। এই মোষে টানা গাড়িটি সেই সময়কার অক্স কাঠের নিদর্শন হিসেবে রাখা রয়েছে। মোষের মূর্তিটা সত্যি শিল্পীর দক্ষতার পরিচয়। এই মোষের গাড়িগুলোতে করেই চাইর নিকটবর্তী আলিশান ফরেস্ট থেকে সমগ্র তাইওয়ানে চলতো কাঠের সরবরাহ। এই অফিসটি দেখে আরেকটু এগোতেই চোখে পড়ল লেনটির মধ্যিখানে বেশ কিছু মানুষের জটলা। ছোট ছোট বাচ্চারা আইসক্রিম, পপকর্ন নিয়ে মাটিতে কাপড় বিছিয়ে বসে পড়েছে। আমরাও গিয়ে সেই জনতার ঢলে মিশে গেলাম। এরপর যা দেখলাম তা এক কথায় অপূর্ব। এটি হলো হিনোকি ভিলেজের আরেকটি আকর্ষণ। এক দম্পতি এখানে মাসে একদিন করে আসেন খেলা দেখাতে। আমাদের খুবই সৌভাগ্য, আমরা এই খেলাটি দেখতে পেয়ে গেলাম এই হিনোকি ভিলেজে বেড়াতে এসে।
খেলা শেষ হয়ে গেলে আমরা গেলাম একদম শেষ সারির ডরমেটারিগুলিতে। এখানে প্রথমেই চোখে পড়লো ছড়িয়ে ছিটিয়ে থাকা ডরমেটারিগুলোর মাঝে রয়েছে একটা বিরাট জলাশয়, যা ভর্তি রং বেরঙের মাছে। আমরা ছায়া দেখে একটা জায়গায় বসলাম। বাচ্চারা এসে মাছগুলোকে খাবার দিচ্ছে। এত ঘোরাঘুরির পর এই জলাশয়টি থেকে আসা মৃদুমন্দ হাওয়ায় শরীরটা বেশ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, পেটে যে পুরো খান্ডব দহন শুরু হয়ে গেছে। এবার তো তাহলে করে ফেলতেই হবে ডান হাতের কাজটি। আমরা তাই চলে এলাম হিনোকির শেষ অ্যাট্রাকশন মুড়িকোহিতে। এখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে অনেক আইসক্রিম পার্লার থাকলেও মুড়িকোহি হলো এদের মধ্যে একদমই অন্যরকম। কথা বলতে বলতেই চলে এসেছি আমাদের গন্তব্যে। আমিও সেই জটায়ুর মতোই বলছি, 1 মিনিট আগে অর্ডারটা দিয়ে দিই। হ্যাঁ, যা বলছিলাম, মুড়িকোহি হলো তাইওয়ানের বিখ্যাত ওয়াফেল আইসক্রিম শপ। এখানে বিস্কুটের কোণের পরিবর্তে আইসক্রিম স্কুপগুলো পরিবেশিত হয় ওয়াফেলের কোণের মধ্যে। আর যে ফ্লেভারের ওয়াফেল বলবেন সেই ফ্লেভারের ওয়াফেল বানিয়ে তার মধ্যেই পছন্দসই আইসক্রিমের স্কুপ দিয়ে তার উপর জুৎসই সিরাপ ও মাশমেলো সাজিয়ে দেওয়া হয়। এ এক অদ্ভুত অনুভূতি। বাইরেটা গরম আর ভেতরটা ঠান্ডা। মুখে দিলে এই গরম ওয়াফেল এবং ঠান্ডা আইসক্রিম এক স্বর্গীয় অনুভূতির জন্ম দেয়। তার মধ্যে দোকানের পুরনো আসবাব ও ট্র্যাডিশনাল চাইনিজ মিউজিক যেন একদিনে সুলতানের কথাই মনে করিয়ে দেয়। তাইওয়ান ঘুরতে এলে অবশ্যই মুড়িকোহির এই ওয়াফেল আইসক্রিমটা ট্রাই না করে ফিরবেন না। আজ তাহলে যাই, আইসক্রিম খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব আলিশান গ্যারেজ পার্কের উদ্দেশ্যে, যার বর্ণনা নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা। ভিডিওটি দেখে ফেরার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আর হিনোকি ভিলেজ কেমন ঘুরলেন আপনারা সেটা জানার অপেক্ষায় রইলাম। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আলিশান গ্যারেজ পার্কে। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।